সেটা তো আমি বলেই দিব। এখন দেখেন, মানুষ সুন্দর পছন্দ করে, সৌন্দর্যবোধ মানুষের সহজাত প্রকৃতি, আর সৌন্দর্য সৃষ্টির নামই শিল্প। এক কথায় কোনো কাজ সুন্দর ও সার্থকভাবে সম্পূর্ণ করাকেই শিল্প বলে। শিল্প সৃষ্টিতে মাধ্যমের প্রয়োজন হয়, যেমন কাগজ, ক্যানভাস, মাটি, কাঠ ইত্যাদি। তার মানে কি, একটা শিল্প যখন আমি সৃষ্টি করব, মানে কি আমি নিজে তৈরি করতেছি, কোনো কিছু আর্ট করতেছি বা কোনো কিছু বানাচ্ছি, সেটা ঘরবাড়ি হোক বা কোনো কিছু, যে কোনো কিছু তৈরি করতে গেলে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেটা হচ্ছে কাগজ, ক্যানভাস, মাটি, কাঠ। এই 4টা জিনিস হলে আপনি অনেক কিছু করতে পারবেন। লিখে নেন, কাগজ, ক্যানভাস শিল্প সৃষ্টির মাধ্যম। কাগজ, ক্যানভাস, ক্যানভাসটা কি আপনারা চিনেন? ছবি আর্ট করা হয়, মানে ইয়ার মতো ওয়ালমেট, এক কথায় অনেকে ওয়ালমেট বলে, ওয়ালমেট টাইপের, সেটা হচ্ছে বোর্ডের মতোই। ওটা হচ্ছে ক্যানভাস, ওটা আবার কাপড়েরও হয়, ঠিক আছে? কাপড় দিয়েও ক্যানভাস তৈরি করা হয়। ক্যানভাস তো মূলত কাপড় দিয়েই হয়, তো সেটাই মানে বক্রমের টাইপের মতো একগুলো কাপড় আছে, ওরকম টাইপের কাপড় দিয়েও হচ্ছে যে ক্যানভাস ওইরকমই দেখা যায় আর কি। তারপর হচ্ছে মাটি, কাঠ। মাটিটা কিন্তু এখানকার মাটি না, মানে আমাদের এই বেলে মাটিগুলো হবে না, কাদা মাটি। তারপর দেখেন যে এখানে আছে দার্শনিক প্লেটো, এরিস্টটল ও সক্রেটিসের মতে যা কার্যকরী তাই সুন্দর আর তাই শিল্প। কেউ বলেছেন আর্ট ইজ এক্সপ্রেশন। আর্ট ইজ মানে কেউ, এই যে দার্শনিকগুলো আছে, দার্শনিক প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, এই 3জনের মধ্যে ওনারাই বলছেন যে যা কার্যকরী তাই সুন্দর আর তাই হলো শিল্প। যা কার্যকরী মানে দার্শনিক প্লেটো, এরিস্টটল এবং সক্রেটিসের মতে যা কার্যকরী তাই সুন্দর। যা কার্যকরী তাই সুন্দর। আপনি লিখতেছেন না যে? আর তাই শিল্প। যা কার্যকরী তাই সুন্দর আর তাই শিল্প। কেউ বলেছেন আর্ট ইজ এক্সপ্রেশন, কেউ বলেছেন আর্ট ইজ রেভলিউশন। এক্সপ্রেশন কেউ বলেছেন, তারপরে কেউ বলেছেন আর্ট ইজ রেভলিউশন। আবার রবীন্দ্রনাথ বলেছেন শিল্প হলো অভিজ্ঞতা প্রাপ্তির অভিব্যক্তি। অভিজ্ঞতা প্রাপ্তির অভিব্যক্তি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। শিল্প হলো অভিজ্ঞতা প্রাপ্তির অভিব্যক্তি। আসলে মানুষের কাজের মাঝে যে বিশিষ্ট রূপভঙ্গি আমাদের ইন্দ্রিয়কে আনন্দিত করে তাই শিল্প। মানে কি, আমাদের কাজের মধ্যে যেগুলো আছে, যে ইন্দ্রিয় রূপভঙ্গিগুলো আমাদের ইন্দ্রিয়কে আনন্দিত করে তাই শিল্প, ঠিক আছে? শিল্প হলো এমন একটি বিষয় যা শিল্পীর ভাব, আবেগ, অনুভূতি ও কল্পনাকে সাধারণ মানুষের মাঝে রেখাপাত ঘটায়। তার মানে কি, শিল্প এমন একটা বিষয়, সেটা শিল্পীর ভাব, তার হচ্ছে যে আবেগ, তার অনুভূতি সবগুলো নিয়েই কিন্তু প্রকাশ করে। শিল্প এমন একটা বিষয়, সেটা আপনার মনের দিক থেকেও সবার কিন্তু চিত্র একই রকম হয় না। আপনি যেমন বলতেছেন যে আমাকে প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে বলছে, আমারটা একরকম হয়েছে, যদি দিদি আর্ট করে দিদিরটা আরেক রকম হবে। সবার কিন্তু ভাবমূর্তি একই হয় না। তো আমার আবেগ থেকে আমি মনে করলাম যে আমি একটা গাছ বেশি করি বা একটা ফুল বেশি করে দেই। এরকমই হচ্ছে এখানে, যে শিল্পীর ভাব, আবেগ, অনুভূতি, কল্পনা সাধারণ মানুষের মাঝে রেখাপাত ঘটায়। এখন দেখেন শিল্পের উৎপত্তি। প্রকৃতির রূপ, বর্ণ, রেখা ও আলো ছায়ার সমন্বয়ে কাঙ্ক্ষিত পটভূমি পরিপ্রেক্ষিতেই দৃশ্যায়নকেই ছবি বলে। তার মানে কি, প্রকৃতির রূপ আছে, বর্ণ আছে, রেখা আছে, সেই রেখার আলো ছায়ার সমন্বয়ে, সেখানে আলো আছে, ছায়াও আছে, তার সমন্বয়ে যে পটভূমি পরিপ্রেক্ষিতে দৃশ্যায়ন করা হয় সেটাই হচ্ছে ছবি। আপনারা চাইলে লিখতে পারেন প্রকৃতির রূপ, বর্ণ, রেখা ও আলো ছায়ার সমন্বয়ে
কাঙ্ক্ষিত পটভূমির সমন্বয়ে কাঙ্ক্ষিত পটভূমির পরিপ্রেক্ষিতে দৃশ্যায়নকেই ছবি বলে। ছবি হলো এমনই সার্বজনীন সর্বশক্তিমান মাধ্যম যার সাহায্যে সকল শ্রেণীর মানুষের মধ্যে সমন্বয় সম্ভব। তার মানে কি, ছবি হলো এমনই সার্বজনীন সর্বশক্তিমান যার মাধ্যমে সকল শ্রেণীর মানুষের সমন্বয় কিন্তু সম্ভব। ঠিক আছে, একসঙ্গে তাদেরকে করানো সম্ভব শুধুমাত্র ছবিতে। তারপরে ছবি বলতে শুদ্ধ প্রকৃতি বা বস্তুর অঙ্কন বোঝায় না। ছবিতে শিল্পীর মনের প্রজ্ঞাদীপ্ততা বা অভিব্যক্তির সংযোজন একান্তভাবেই কাম্য। তার মানে কি, একটা ছবির মধ্যে শুধু যে তার হচ্ছে অঙ্কনটা ওইটাই কিন্তু সীমাবদ্ধ না, তার হচ্ছে এখানে কতটুকু সে হচ্ছে প্রজ্ঞাদীপ্ত ছিল, তারপর অভিব্যক্তি সংযোজন একান্তভাবেই কিন্তু তার ছবিটার মধ্যেই প্রকাশ পায়। ঠিক আছে, এখন দেখেন এখানে আছে হুবহু অঙ্কন ফটোগ্রাফি শিল্পী চিত্রকরের কাজ, কিন্তু প্রকৃত ছবি অঙ্কন চিত্রশিল্পীর নিজস্বতার গুণ থেকে। একটা প্রকৃত চিত্র, একটা হুবাহু চিত্র কিন্তু অঙ্কন করতে পারবে একটা শিল্পী। ঠিক আছে, ফটোগ্রাফি থেকেই একটা হুবাহু চিত্র করা হয়। মনে করেন একটা ছবি, আমার ছবিটাই হুবাহু কিন্তু একটা ফটোগ্রাফারের মাধ্যমে আমার ছবিটা তুলতে পারবেন, হুবাহু আমি। কিন্তু যখন আপনি সেটাকে আর্ট করতে যাবেন, আমাকে আর্ট করতে গেলেও কিন্তু এতটুকু হলেও কম বেশি হবে। ঠিক আছে, আর সেটা প্রকৃতির বর্ণ রেখা ও আলো ছায়া সমন্বয়ে কাঙ্ক্ষিত পটভূমির পরিপ্রেক্ষিতে দৃশ্যায়নকে ছবি বলে। এখন মানুষ যখন গুহাবাসী ছিল তখন হতেই ছবি আঁকার সূত্রপাত। ক্রমে মানুষ সভ্য হয়েছে, ছবির ব্যক্তি ততই প্রবল হতে প্রবলতায় রূপ নিয়েছে। তার মানে কি, যখন মানুষ সভ্য হতে শুরু করেছিল, সভ্য সমাজে যখন মানুষ মানে বসবাস করা শুরু করলো, তখন ছবির ব্যক্তি ততই প্রবল হতে প্রবলতার সৃষ্টি করলো। আধুনিক কালে আমরা যেসব ছবি দেখি তাদের মানব মনের তীব্র অনুভূতি, ঐকান্তিক আবেদন, নিবেদন বা প্রতিবাদের। তার মানে কি, মানব মনের মধ্যে আধুনিক কালে আমরা যেসব ছবি আঁক করতেছি সেগুলো হচ্ছে মানব মনের তীব্র অনুভূতি, ঐকান্তিক আবেদন, নিবেদন বা প্রতিবাদের, কিংবা সৌন্দর্য সুষমার মাধুর্যতায় অনাবিষ্কৃত আস্বাদনের তৃপ্তি এনে দেয়। তার মানে একটা ছবি যখন আমরা আধুনিক জগতে প্রবেশ করছি তখন হচ্ছে আমাদের মাঝে মাধুর্যতা এনে দেয়, তারপরে বাদ প্রতিবাদের ঐকান্তিক আবেদন, ঠিক আছে, এগুলো সব কিছু এনে দেয়। এখন এখান থেকেই হচ্ছে আধুনিক সমাজের হচ্ছে ছবিগুলো অঙ্কন করা যায়। অন্তত বিশ্বের মতোই ছবির ক্ষেত্রে বিশাল আকার কত উপকরণ, যুগে যুগে অজস্র প্রকরণ ছবির ক্ষেত্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে সবার অলক্ষ্যে। তার মানে এখানে আছে কত করণ, কত উপকরণ, করণ প্রণালীও আছে। উপকরণ বলতে কি, আমরা যেগুলো দিয়ে আর্ট করতেছি সেগুলোই হচ্ছে উপকরণ, সরঞ্জামগুলো। তারপরে এখানে যুগে যুগে অজস্র প্রকরণ ছবির ক্ষেত্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে সবার অলক্ষ্যে। স্মরণ অতীত কালের শুধুমাত্র কাঠ কয়লা, পশুর চর্বি, রক্ত, অস্থি দিয়ে নির্জন পর্বতের গুহায় ছবি আঁকা হয়েছিল। মানে আগে যখন হচ্ছে যে প্রাচীনকালে ছবি অঙ্কন করেছিল গুহাবাসীরা, তখন কি করছিল, শুধুমাত্র কাঠ কয়লা, তারপর হচ্ছে পশুর চর্বি, পশুর রক্ত, তারপর এখানে হচ্ছে অস্থি দিয়ে ছবি অঙ্কন করেছিল। তখন অবশ্য পশুর হচ্ছে যে লোমটাকেও ব্যবহার করা হতো, শুধুমাত্র কাঠবিড়ালির লোমটাই বেশি ব্যবহার করা হয়েছিল। কাঠবিড়ালির লোম দিয়ে কিন্তু রং তুলি না করতে পারলেও তখন হচ্ছে ওরা নিয়ে কোনো কিছু দিয়ে বাঁধে, ওইটা দিয়েই হচ্ছে যে রং করার চেষ্টা করছিল। তারপরে দেখেন এখানে আছে, তারপরেও চামড়া, গাছের পাতা, কাঠের পাতা, পাথরের ফলকে এক সময় দেয়াল চিত্রের গণ্ডি পেরিয়ে ছবি, পৃথস্থলীর এবং বিভিন্ন সরঞ্জাম ও কৃত্রিম চিত্রপটে স্থান করে নেয়। সঙ্গীতের মতোই মানুষের শৈল্পিক উন্মেষের উন্নতির সাথে সাথে ছবি আঁকার স্পৃহা মানব মুক্তির অন্যতম উপায় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। শিল্পী সম্প্রদায়ের কাছে ছবি আঁকার বিকাশ শুরু হয়। তার মানে প্রথমে হচ্ছে মানব জীবনে যারা হচ্ছে আদিম যুগে ছবি আঁকা ছিল, ওদের কাছে ছিল কি, চামড়া, গাছের পাতা,
গাছের পাটা, তারপরে হচ্ছে কাঠের পাটা, পাথরের ফলক, এক সময়ে দেয়াল চিত্রের গণ্ডি পেরিয়ে ছবি আর্ট করা শিখেছিল। তারপরে দেখেন খ্রিস্টপূর্ব 5000 বছরে ও বেশি সময় আগে পৃথিবীতে ছবির উপস্থিতি ছিল বলে পণ্ডিতদের অনুমান। 5000 বছর আগে লিখে নেন, খ্রিস্টপূর্ব 5000 বছরেরও বেশি সময় আগে ছবির উপস্থিতি ছিল পণ্ডিতদের অনুমান। সে যুগে ছবির বিষয় ছিল শিকার ও দৈনন্দিন জীবনযাত্রার ঘটনাক্রম। পরবর্তীতে সামাজিক শ্রেণীবিন্যাসের ফলে ধর্মীয় ভাবযুক্ত ছবি সারা বিশ্বে লক্ষ্য করা যায়। আরও পরে মানুষ যখন পরিশীলিত মনের অধিকারী হলো তখন ধ্রুপদী চিত্রকলার প্রচলন হয়। তার মানে কি 5000 খ্রিস্টপূর্ব 5000 বছরের বেশি সময় আগে ছবির উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখান থেকেই হচ্ছে অনুমান করা যায় যে শিকার ও দৈনন্দিন জীবনযাত্রার ছবিও ছিল তখনকার আমলে 5000 বছর আগে। তারপরে পরবর্তীতে সামাজিক শ্রেণীবিন্যাসের ফলে ধর্মীয় ভাবযুক্ত ছবি সারা বিশ্বে লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবযুক্ত ছবিও তখন লক্ষ্য করা গেছে সারা বিশ্বে। তারপরে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে চিত্রের সাথে যুক্ত হয় বিমূর্ত অভিব্যক্তি। প্রকরণের ক্ষেত্রেও আজকের বহুমুখী বিশালতা একদিনে আসেনি। তার মানে কি প্রকরণের ক্ষেত্রেও আজকের এই বিশালতা একদিনে কিন্তু আসেনি। আদিম যুগ থেকে একটু একটু করে গুহাবাসীরা পাথরের মধ্যে লিখতে, অনেকে হচ্ছে যে গাছের মধ্যেও বাপন তুলে সেখানেও কিন্তু অনেকে লিখছিল। ওইভাবেই হচ্ছে যে ছবি আর্ট করাটা ওই আদিম যুগ থেকেই মনে করেন যে আধুনিক সভ্যতায় চলে আসছে। সেই রেখাযুক্ত চিত্র যখন বর্ণযুক্ত হয়ে উঠে তখন তাকে বর্ণময় চিত্র বলে। তার মানে কি শুধুমাত্র রেখার মধ্যে সীমাবদ্ধ চিত্ররূপকে বলা হয় রেখাচিত্র। রেখাচিত্র শুধুমাত্র রেখার মধ্যে সীমাবদ্ধ চিত্রকে বলা হয় রেখাচিত্র। সেই রেখাযুক্ত চিত্র যখন বর্ণযুক্ত হয়ে উঠে তখন তাকে বর্ণময় চিত্র বলে। তখন তাকে বর্ণময় চিত্র বলে। এক্ষেত্রে এক বর্ণের চিত্রটি মনোক্রোম। মনোক্রোম এক বর্ণের চিত্রটি হচ্ছে মনোক্রোম। এটা হচ্ছে এক বর্ণের। তারপরে এখানে আছে দ্বিবর্ণের চিত্রকে বলে বাইক্রোম। দ্বিবর্ণের চিত্রকে বলে বাইক্রোম। বাইক্রোম ও বহুবর্ণীয় চিত্রকে বলে মাল্টি কালার চিত্র। চিত্র বলা হয় এখানে বর্ণ মানে রং, ঠিক আছে? বর্ণ অর্থ রংকেও বোঝায়, লিখে রাখেন। আজ এই পৃথিবীতে অজস্র চিত্রশিল্পী আসা যাওয়ার ব্যস্ততার ফাঁকে সংযোজিত হয়েছে অগণিত চিত্র সম্ভার। তার মানে কি চিত্রশিল্পীরা আসা যাওয়ার মধ্যে ব্যস্ততার ফাঁকে সংযোজিত হয়েছে অগণিত চিত্র সম্ভার, যার মধ্যে বেশিরভাগই নান্দনিক চিত্রে সীমাবদ্ধ। নান্দনিক অর্থ হলো সুন্দর, সুন্দর চিত্রে সীমাবদ্ধ। ব্যতিক্রমী কিছু চিত্রকলা ছবি বলে পরিচিত। তার মানে কি ব্যতিক্রম আছে সেগুলোই হচ্ছে আবার ছবি নামে পরিচিত। প্রসঙ্গত একটা কথা বিশেষভাবে উল্লেখ্য, সব চিত্রকলা কিন্তু ছবি নয়। সব চিত্রকলায় কিন্তু ছবি নয়, সেটা কিন্তু ব্র্যাকেটে সুন্দর করে দেওয়া আছে। স্থূল চোখের চিত্রকলা ও ছবির মধ্যে পার্থক্য বোধগম্য না হলেও কালের শাস্ত্রসম্মত সংজ্ঞা অনুযায়ী ছবি হবে ভাব ব্যঞ্জনার চিত্ররূপ। ছবির রূপময়তা সসীম হলেও চিন্তায় অসীম। তার মানে কি ছবির হচ্ছে রূপ যদিও সসীম হয় কিন্তু ছবির হচ্ছে চিন্তাধারা অসীম হবে। সসীম আর অসীম তো বুঝেন। তারপরে দেখেন ছবি শিক্ষিত অশিক্ষিত মুখ বধির আপামর জনসাধারণের কাছে পৌঁছানোর অভীষ্ট মাধ্যম। তার মানে কি ছবিটা হচ্ছে শিক্ষিত অশিক্ষিত যে কেউ দেখলে বুঝতে পারবে ছবি, এটা কিসের ছবি না এটা পাখির ছবি, যে কেউ দেখলে কিন্তু সেটা বুঝতে পারে। তারপরে দেখেন যে মুখ বধির আপামর, মুখ বধির বলতে কি বোঝায় বলেন? কানে যে কম শুনে, যে হচ্ছে মুখেও কম মানে কথা বলতে পারে। এখন
বলতে না পারলে সে হচ্ছে তার বডি স্ট্রাকচার দিয়ে ননভার্বাল কমিউনিকেশনে সে বুঝাই দিবে, ঠিক আছে। তারপরে দেখেন ছবি শুধুমাত্র নান্দনিক তথ্য প্রচারের অভিমুখ হয়, জনশিক্ষা ও জনমনোরঞ্জনের অডিও ভিজুয়াল এইডস হিসেবে ছবির প্রয়োজনীয়তা সর্বজন গ্রাহ্য। ছবির রূপ রং আমাদের স্নায়ুতন্ত্রকে সম্মোহিত করে না, তা মানব মনের সুন্দর কিছু রূপদানও করে। শিল্পের নবরস, যেমন হচ্ছে শিল্পের নবরসগুলো লিখে রাখেন। নবরস, শিল্পের নবরস আছে এখানে, লিখে রাখেন। শৃঙ্গার, আমি লিখে দিব, লিখে দেন, বড় করে দিয়ে দেখা যাচ্ছে কম দেখতে পাচ্ছেন? চোখের পাওয়ারটা কমিয়ে দিতে। তারপর আছে কি হাস্য, করুণ, রৌদ্র। তো করে লিখে দেন। হাস্য, করুণ, রৌদ্র। তারপরে হলো বীর, ভয়ানক, বীভৎস। বীর, ভয়ানক, বীভৎস। তারপর হচ্ছে অদ্ভুত, শান্তরস, সত্তার, মানব সত্তার, অদৃশ্য, অন্তরে। এটা একটু বড়। সন্তবদ্ধতা, এতটা লাগবে না। বৈরাগী। এটা অদৃশ্য অন্তরে। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন ট্রিগার, তারপরে হচ্ছে হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্তরস। এই শান্তরসের ওখানে আপনারা দাঁড়িয়ে দিবেন। তারপরে হচ্ছে মানব সত্তার, অদৃশ্য অন্তরে, ছন্দবদ্ধতার বার্তা বয়ে আনে। এই কয়েকটা মিলে হচ্ছে, এই কয়েকটাই হলো শিল্পের নবরস, ঠিক আছে। তারপর দেখেন ছবি অঙ্কনের জন্য রসবোধ, বাদসঙ্গের সূত্র অনুযায়ী রূপতত্ত্ব হলো রূপভেদ, তারপরে হচ্ছে ভাব। এগুলোও কিন্তু অনেকগুলো, প্রায় 10টা, সরি 12টা আছে। এগুলো কি লিখবেন আপনারা? দরকার হবে শীত দিবেন না, তখন তো হিটে পড়বই না, তো পড়বই। আচ্ছা আমি বলতেছি, রূপভেদ, তারপরে হচ্ছে ভাব, সাদৃশ্য, ক্রমা, লাবণ্য, যোজনা, তারপরে হচ্ছে রেখা জ্ঞান, সূত্র অনুযায়ী রূপতত্ত্ব, এগুলোই। তার মধ্যে আবার আছে পরিমিতি বোধ, তারপরে হচ্ছে বর্ণজ্ঞান, বিষয়বস্তু নির্বাচনের প্রজ্ঞা, পরিশীলিত ব্যক্তিত্ব, অসীম জীবন জিজ্ঞাসার প্রাবল্য ও শৈল্পিক সত্তার নির্বিচ্ছিন্ন আকাঙ্ক্ষার প্রয়োজন। বলাই বাহুল্য অসীম জীবন জিজ্ঞাসাই হলো যে কোনো শিল্প সৃষ্টির উৎস। তারপরে এছাড়াও একটা আদর্শ ছবির মধ্যে দ্বাদশ গুণের সাজুজ্য সর্বোত্তভাবে কাঙ্ক্ষিত। সেখানে কি কি আছে? ছবির বিষয়বস্তু নির্বাচন, শিল্পীর স্বকীয় ভাবনার অনুসারী হওয়া প্রয়োজন। তার মানে কি, একটা ছবির মধ্যে বিষয়বস্তু নির্বাচন করা শিল্পীর স্বকীয় ভাবনার অনুসারী হওয়া প্রয়োজন। সেখানে ছবিতে রেখা জ্ঞানের প্রয়োগ গুরুত্বপূর্ণ হবে। একটা ছবির মধ্যে মনে করেন বিষয়বস্তু থাকবে, সেটার ভাবজ্ঞান সম্পর্কে আপনাকে অবশ্যই অনুসারী হতে হবে। তারপর ছবির রেখা জ্ঞানের প্রয়োগ অবশ্যই গুরুত্বপূর্ণ। রেখা যে আছে, ছবিটা আমি কোন দিক দিয়ে আর্ট করতেছি, কেমন করে আর্ট করতেছি, সেই জ্ঞান থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। পরিপ্রেক্ষিতের হচ্ছে নিয়ম বিধি যথাযথ হবে, পরিপ্রেক্ষিতের মধ্যে নিয়ম বিধি যথাযথ হবে, বর্ণ নির্বাচন ও প্রয়োগ সুসামঞ্জস্যপূর্ণভাবে গতিবিধি অনুসৃত হবে। তারপরে এখানে আছে বর্ণের সুর ও ঐক্যতান বিঘ্নিত হবে না। বর্ণের সুর বলতে কি, একটা বর্ণ আপনি মানে যে কোনো কিছু আর্ট করতেছেন, সেটার একটা সুর টান যে থাকবে, সেটা বিঘ্নিত হবে না। তারপর হচ্ছে বাদী, বিবাদী, সমবাদী রঙের ব্যবহার যথার্থ হবে। ছবিতে আলো ছায়ার প্রভাব ত্রুটিমুক্ত হবে, ত্রুটিমুক্ত, অবশ্যই আলো ছায়ার প্রভাব ত্রুটিমুক্ত করতে হবে। তারপরে
ছবিতে বিষয়বস্তুর ভারসাম্য সঠিকভাবে রক্ষিত হবে, ছবিতে মৌলিকভাবে ব্যঞ্জনা নির্বিচ্ছিন্ন হবে, ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত অপরিমিত যোগসূত্র বিঘ্নিত হবে না। তার মানে কি, একটা ছবির মধ্যে শেষ পর্যন্ত অপরিমিতভাবে সেটা যোগসূত্র বিঘ্নিত হবে না। তারপরে ছবি হচ্ছে বাগ্ময়তা সমৃদ্ধ হবে, সামগ্রিকভাবে মৌলিক সত্তার আকাঙ্ক্ষিত প্রভাব ছবিতে পরিস্ফুটিত হবে, তবে কোনো ছবি আদর্শ ছবির পদবাচ্য হবে। তার মানে কি, কয়টা আছে এখানে? 12টা আছে। এই 12টা বিষয়ে অবশ্যই আমাকে লক্ষ্য রেখেই একটা ছবি আর্ট করতে হবে। ছবির মধ্যে বিষয়বস্তু আছে, সেখানে হচ্ছে ভাব আছে, তারপরে সেখানে আমার হচ্ছে যে প্রজ্ঞাপন জ্ঞান আছে, তারপর সেখানে হলো বর্ণরেখার মাপ আছে, যেটা সুর বলে। তারপরে একটা ছবির মধ্যে ইয়ে আছে, বাদী বিবাদী রঙের একটা ব্যবহার আছে। তারপরে এখানে আরো কি আছে, আলো ছায়ার ত্রুটি মুক্ত করতে হবে। তারপর ছবিটাকে সম্পূর্ণ ভারসাম্য মুক্ত করতে হবে, মানে সঠিকভাবে অ্যাড করতে হবে। তারপর একটা ছবির মধ্যে কতটুকু গভীর আছে, গভীরতা, সেটা সমৃদ্ধ করতে হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে তারপরে একটা ছবি আমাকে আর্ট করতে হবে। তার মানে আমি একটা ছবি খালি আর্ট করলাম আর হয়ে গেল? তানিয়াকে, তাকে দেখি প্রতিনিয়ত সেই গ্রুপের মধ্যে অনেক ছবি দেয়, ঠিক আছে? ছবি অবশ্য ঠিক আছে, কিন্তু রঙের ব্যবহার বেশি হয়ে যাচ্ছে। তারপর দেখেন এখানে আছে ভালো ছবির জন্য পাঠ্যক্রম নয়। এখানে আছে কি, নিষ্ঠ পর্যবেক্ষণ, নিষ্ঠা, প্রজ্ঞা, স্বকীয়তা, তারপর হচ্ছে নির্বিচ্ছিন্ন অনুশীলনেই কাম্য। তার মানে কি, একটা ছবি আঁকতে করতে গেলে অবশ্যই পর্যবেক্ষণ লাগবে, নিষ্ঠার প্রয়োজন, স্বকীয়তার প্রয়োজন, নির্বিচ্ছিন্নভাবে অনুশীলনের প্রয়োজন। শিল্পে সঙ্গীত, নৃত্য, কাব্য, নাটক, সিনেমা, আবৃত্তি ও শিল্পকলা যেমন যুক্ত থাকে, তেমনি শিল্পকলা আবার চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপনের মাধ্যমেও সমন্বয়ে সংগঠিত থাকে। তার মানে কি, একটা শিল্পী সে সঙ্গীতের মধ্যেও থাকে, সে নৃত্যের মধ্যেও থাকে, সে কাব্যর মধ্যেও থাকে, সে নাটকের মধ্যেও থাকে, সে আবৃত্তির মধ্যেও থাকে। তাহলে চিত্রকলার ক্ষেত্রে হচ্ছে ভাস্কর্য স্থাপনের সমন্বয় অবশ্যই থাকতে হবে। আমি যেটা ভাস্কর্য বানাচ্ছি, তার কোথায় কতটুকু সে নিখুঁতভাবে সেটাকে অঙ্কন করতে হয়, ঠিক আছে, সেটাও একটা শিল্পীর মধ্যে থাকতে হবে। তারপরে দেখেন অন্যদিকে চারুশিল্প ও কারুশিল্প দুটি অংশ। আধুনিক কালে চিত্রশিল্পের দুটি ধারা, মূর্ত শিল্প আর বিমূর্ত শিল্প। মূর্ত শিল্প দুটি ধারা আছে, লিখে রাখেন। অন্যদিকে চারুশিল্প ও কারুশিল্পর দুটি অংশ। চারুশিল্প ও কারুশিল্প দুইটাই হচ্ছে একটা অংশ, দুটি অংশ। এরা মুক্তটা কি আর বিমুক্তটা? তারপর দেখেন এখানে আছে আধুনিক কালের চিত্রশিল্পের দুটি ধারা, একটা হচ্ছে মূর্ত শিল্প আর একটা হচ্ছে বিমূর্ত শিল্প। এখন দেখেন এটা নিয়ে আমি আলোচনা করব। পরে দেখেন গুহাচিত্রের গুরুত্ব ও পরিচিতি। টপিকের মধ্যে কিন্তু গুহাচিত্রের গুরুত্ব আছে, পরিচিতি আছে। এখন এটা দেখেন, খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে লিখন পদ্ধতি আবিষ্কারের পূর্বে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের উৎপত্তি। তার মানে কি, 3000 বছর পূর্বে লিখন পদ্ধতি, 3000 খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে। লিখন পদ্ধতি 3000 খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে লিখন পদ্ধতি আবিষ্কারের পূর্বে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের উৎপত্তি। প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্রের উৎপত্তি। এখন দেখেন, প্রাগ অর্থ পূর্ব, ইতিহাস বা কাহিনী। প্রাগ অর্থ পূর্ব, সেটা হচ্ছে কি, পূর্বের হচ্ছে ইতিহাস বা কাহিনী। আপনারা মাঝে মাঝে বলবেন না কেন, ভিডিও করতেছি জন্য যে আপনাদের কথা বলা যাবে না তখন না, তাহলে আমি কি একা একা কথা বলবো? তারপর দেখেন প্রশ্ন, প্রস্তুর যুগ, এ যুগে মানুষ শিকারী ছিল। তার মানে কি, প্রত্ন
প্রস্তর যুগে মানুষ হচ্ছে কি ছিল, শিকারী ছিল। তারপরে নব্য প্রস্তর যুগে মানুষ কি ছিল, মানুষ পশুপালন করতে শেখে এবং স্থায়ীভাবে বসবাসের দিকে এগিয়ে যায়। তার মানে আধুনিক যুগে যখন মানুষ রূপান্তরিত হয় তখন তারা কি পশুপালন শেখে এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়। আর যখন প্রত্নতাত্ত্বিক যুগ বলতে কি, আদিম যুগের মানুষেরা গুহাবাসী ছিল, তারা যাযাবর ছিল, তাদের স্থায়ীভাবে বসবাসের কোনো জায়গা ছিল না। এখন দেখেন পুরাতন প্রস্তর যুগকে 5 ভাগে বিভক্ত করা হয়। পুরাতন প্রস্তর যুগকে 5 ভাগে বিভক্ত করা হয়। প্রথম পুরাতন প্রস্তর যুগকে বা প্রাচীন যুগকে, তাই না, জি ওটা বললেও তো হবে, যুগকে 5 ভাগে বিভক্ত করা যায়। লোয়ার পেরিগোডিয়ান, আমি লিখে দিব, বলে ম্যাডাম এমনিতে বলে। লিখে দিলে ভালো হয়, আপনাদের ভালো লাগবে না। লিখে 1 নম্বরে এখানে উৎপত্তি হওয়া আমি এটা জানি এটা দেখেন সময়সীমা সহ উল্লেখ করছি। প্রথমটা কি দেওয়া আছে, লোয়ার পেরিগোডিয়ান। তারপরে দ্বিতীয়টা দেওয়া আছে অরিকনেশিয়ান, সেটা আবার কত দেওয়া আছে, 28,000 থেকে 22,000 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দেখেন আপার পেরিগোডিয়ান, আপনাদের লেখা হয়নি না, উচ্চারণগুলো খুব কঠিন। কি এটা কি আগে ছিল এই নামগুলো পুরাতন প্রস্তর যুগে 5 ভাগে বিভক্ত। আমরা যদি সাধারণত হিসাব করি, বলেন যে আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান লিখি, তাহলে হচ্ছে 1861 থেকে 1941 সাল পর্যন্ত, অর্থাৎ বয়সটা কম থেকে বেশির দিকে যাচ্ছে। কিন্তু এখানে যে বিজ্ঞান হচ্ছে 35,000 থেকে 28,000। এখন দেখেন লোয়ার পেরিগোডিয়ান এখানে দেওয়া আছে 35,000 থেকে 28,000। তারপরে হচ্ছে অলিকনেশিয়ান, তারপরে হচ্ছে আপার পেরিগোডিয়ান, তারপরে কি দেওয়া আছে ম্যাকটেলিয়ান এবং হচ্ছে সেলিউট্রিয়ান। এখন দেখেন এখানে তো অবশ্যই ডিটেলস দেওয়া থাকবে। এগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগকে 5 ভাগে বিভক্ত করা হয়েছিল। এখন দেখেন প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবিকার তাগিদে গুহার দেয়ালে যে চিত্র আঁকতো তাকে আমরা গুহা চিত্র বলি। দেখেন প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবিকার তাগিদে গুহার দেয়ালে যে চিত্র আঁকতো
তাকে আমরা গুহাচিত্র বলি। এই চিত্রকলার আদি উৎস হিসেবে চিহ্নিত করা হয়। এসব চিত্র দেখতেছেন? আচ্ছা, আমি বলতেছি তাহলে। প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবিকার তাগিদে গুহার দেয়ালে যে চিত্র আঁকতো তাকে গুহাচিত্র বলি। দেখেছেন আপনাদের? এই চিত্রকলার আদি উৎস হিসেবে চিহ্নিত করা হয়। এসব চিত্র হলো তুলি। দেখেন, এসব চিত্রের মধ্যে আছে তুলি আর রং। গুহা চিত্রে তুলি হিসেবে যা ব্যবহার করা হতো বাঁশের চোঙ, ঘাস, গুল্ম, তারপরে হচ্ছে পশুর লোম, এগুলো তুলি হিসেবে প্রাগৈতিহাসিক যুগে ব্যবহার করা হতো। তারপরে দেখেন রং। গুহা চিত্রের রং হিসেবে যা ব্যবহার করা হতো খনিজ জাত। খনিজ জাতের মধ্যে কি কি আছে দেখেন? রঙিন মাটি, কয়লা। আগে তো রং ছিল না। তারপরে হচ্ছে প্রাণী জাত লেখেন, খনিজ জাত লেখেন, রঙিন মাটি, কয়লা। রং কি গরম কি বলবো? কি বলেন বলুন? গরম আবার বলতেছি, গরম তুলির ক্ষেত্রে হলো কি বাঁশের চোঙ, ঘাস, গুল্ম, পশুর লোম। বাঁশের চোঙ, চোখ তারপরে হচ্ছে ঘাস, তারপরে হচ্ছে গুল্ম, তারপরে হচ্ছে পশুর লোম। আর রঙের ক্ষেত্রে হলো খনিজ জাত, যেটা হচ্ছে খনিজ জাত সেটা হলো রঙিন মাটি, কয়লা। রঙিন মাটি হয়তো বা লাল মাটি হতে পারে। তারপরে দেখেন প্রাণী জাত হলো চর্বি, মজ্জা, অস্থি। প্রাণী জাত রঙিন মাটি, কয়লা, কয়লা আর কি? তারপরে হ্যাঁ, খনিজ জাত হলো রঙিন মাটি, কয়লা। আর প্রাণী জাত হলো চর্বি, মজ্জা, অস্থি। তার মানে কি খনিজ জাত এগুলো হচ্ছে প্রাকৃতিকের মধ্যে, আর হচ্ছে প্রাণী জাতের মধ্যে চর্বি, মজ্জা আর অস্থি, এই তিনটা জিনিস ব্যবহার করা হয়। আর উদ্ভিদ জাতের মধ্যে হলো পাতার রস, ফুলের রস, হলুদ। হলুদ তো চিনে, সেটাকে রং হিসেবে ব্যবহার করতো। এখন দেখেন গুহা চিত্রের নাম ও বর্ণনা। মানে ঘাস। শেষ করে দিব অবশ্য আরেকটু পরে। এখন দেখেন গুহা চিত্রের নাম ও বর্ণনার মধ্যে হচ্ছে আলতামিরা। এটা খুব ইম্পর্টেন্ট। আলতামিরা চিত্রের নাম ও বর্ণনা। বর্ণনা। নামটা লিখবো না আমরা? আলতামিরা, আলতামিরা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হয়। আলতামিরা, আলতামিরা আমি লিখে দিব। আলতামিরা খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1879 সালে উত্তর স্পেনের। 1879 সালে উত্তর স্পেনের সান্টান্ডার নামক স্থানে এটি অবস্থিত। সান্টান্ডার নামক সান্টান্ডার নামক স্থানে। এটা হচ্ছে আমাদেরকে জানি বলে ভাওয়েলের মতো করে। সান্টান্ডার বা টেন্ডার, সান্টান্ডার নামক স্থানে এটি অবস্থিত। এই গুহা চিত্রগুলো আনুমানিক 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বের আঁকা। তার মানে কি আলতামিরা সর্বপ্রথম আবিষ্কৃত হয় কত সালে? 1879 সালে স্পেনের সান্টান্ডার নামক একটা জায়গায়, এবং এটি হচ্ছে 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বে আঁকা আলতামিরা। তারপর হচ্ছে লাস্কো, লাস্কো লিখেন 1940 সালে। লাস্কো দন্তের সমাপে বাবা তো শিফট করে আর আমরা আন্ডারলাইন। 1940 সালে দক্ষিণ ফ্রান্সের। তো 1900 কত সালে? 1940 সালে
দক্ষিণ ফ্রান্সের ডরডন, 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 ডরডন অঞ্চলে লাস্কো গুহাটি আবিষ্কৃত হয় 1940 সালে। দক্ষিণ ফ্রান্সের ডরডন নামক অঞ্চলে লাস্কো গুহাটি আবিষ্কৃত হয়। লাস্কো লিখে দিব। লাস্কো। এখন দেখেন যে এখানে দেওয়া আছে এই শিল্পগুলোর সময়কাল ছিল আনুমানিক 25,000 থেকে 20,000 খ্রিস্টপূর্বাব্দ। তার মানে কি এই সময়ের আরো পূর্বেও ছিল, ঠিক আছে। এখন দেখেন এখানে আছে, মনে রাখতে রাখতে তো আরো বুড়া হয়ে যাবো। আচ্ছা বুড়া হইতে হবে না। এখন দেখেন আলতামিরা, লাস্কো, তারপরে আছে ফন্ট দা গম গুহায় প্রাপ্ত চিত্রের নাম। ফন্ট দা গম গুহায় প্রাপ্ত চিত্রের নাম। এখানে কি কি দেওয়া আছে নামগুলো কি আমি বলবো না লিখে দিব একবারে? বললে কিন্তু লিখতে পারবেন না। এত কিছু মনে থাকবে শীতে আমরা লাগবে। আলতামিরা শীত থেকে দেখেন দেখে ফলস অফ বুলে। এগুলো হইছে পরে ক্লাসে আগে এগুলো ধরিয়ে। এটা আমি বলবো তো আগে। হ্যাঁ, তাইলে এগুলাই থাক। এখন এখানে আমি কি শীতটা লিখে দিলে সে দিব? পড়া হয়তো আজকে মনে থাকবে আর একুই শেষ, এটুকুই শেষ তো আর নাই তো। না, আমি আলোচনা করে দিই আজকে। ঠিক আছে। তারপরে দেখেন ভাস্কর্য, গুহায় প্রাপ্ত ভাস্কর্যের নাম। গুহার মধ্যে যে ভাস্কর্যগুলো ছিল, একটাতে ছিল অস্ট্রিয়ার ভাস্কর্য ছিল, ওগুলোর নাম আমি লিখে দিব আপনাদের। তারপরে ফ্রান্সে একটা ছিল, আর একটা হচ্ছে মেলবোর্নে ছিল। তারপরে দেখেন স্থাপত্যগুলোর মধ্যে আদিম স্থাপত্যের নাম হচ্ছে স্টোন হ্যানেজ। স্টোন হ্যানেজটা ছিল ইংল্যান্ডের স্যানসবরি অঞ্চলে। তারপরে হচ্ছে ডলমেন ছিল ফ্রান্সের কার্নার অঞ্চলে।